আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার অনেক কর্মকাণ্ড নিয়ে আপনার বিশ্লেষণ আমরা পেয়েছি, এর আগে জেনেছি আপনি আজ বছর জুড়ে আমাদের দর্শকদের কাছে প্রতিটা ইস্যুতে আপনি বিশ্লেষণ করেছেন। এই যে শেষমেশ কাণ্ডটা ওনার ক্ষমতা থেকে যাওয়ার পরে এটা প্রকাশ পেল, এটার ভেতরে কি অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন? বা কেনই বা এই লুকোচুরি কেন, বা এটা করতে হবে কেন? উনি ভিভিআইপি দিতে চান বা ওনাকে দিবে সরকার, এই সরকার দিতে পারতো বা আগের সরকার ডিক্লেয়ার করবে, ওপেন সিক্রেট থাকতো, ক্রিস্টাল ক্লিয়ার থাকতো। কেন এরকম হলো বলে আপনি মনে করেন? মানে আমার কাছে কেন মনে হচ্ছে এটার মধ্যে কি অন্য কোনো উদ্দেশ্য কিছু আছে কিনা। মেজর আখতারুজ্জামান রঞ্জন। আক্তার ভাই মিউট হয়ে আছে। ধন্যবাদ পূর্ণিয়া। আসসালামু আলাইকুম। এই জন্য আমাকে তোমার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমার সহ আলোচক জনাব শঙ্কর মৈত্রকে। দাদা তো সবকিছু প্রশ্ন করলেন, উত্তর দিলেন, সবকিছু বলে দিয়েছেন। আমার তো বলার কিছু জায়গা রাখেন নাই, ওখানে কোনো একটা পয়েন্টও রাখেন নাই। তুমিও প্রশ্ন করে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতে, আমার কিছু বলার নেই। বিষয়টা তো জনবত্তরণ। উনি যদি 3 মাসের জন্য যদি উনি স্যাটিসফাইড থাকতেন, তাহলে তো তিনি চুপ করে থাকলেও তো পাইতেন, নতুন করে করার দরকার নাই, দরকার ছিল না। কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে তো ওই আইনে করা হয় নাই, তারপরেও আন্ডারস্টুড করে নিয়ে নিতে পারতেন। আর উনি গেজেট প্রকাশ করলে উনার ক্ষমতাটাকে প্রয়োগ করেছেন বলে প্রমাণিত হলো। উনি একটি ডিজায়ার দিয়ে গেছেন, যেটা পরবর্তী সরকারকে বিব্রত করার জন্য। এখন উনি গেজেট করেন না, গেজেট করলে তো এটা ফাইনাল হয়ে যেত, চূড়ান্ত হয়ে যেত যে উনি সিদ্ধান্ত নিয়েছেন। তখন এটা বৈধতা অবৈধতার প্রশ্ন হইতো, এটা আদালত পর্যন্ত করাইতে পারতো, যে কোনো উকিল আদালতের চ্যালেঞ্জ করতে পারতেন যে উনার এই আইনটা অবৈধ। কিন্তু উনি সেটাও করেন না, উনি জাস্ট একটা নোটিশ দিয়ে গেছেন যে তিনি 1 বছর পর্যন্ত ভিভিআইপি স্ট্যাটাস পাবেন ওই 222 আইনের আওতায়। উনি নিজেকে বিদেশি নাগরিক ডিক্লেয়ার করেছেন। এখন দেখার বিষয় সরকার এসে কি করবেন। এবং বিএনপি যথারীতি উনার ট্র্যাপে পা দিয়ে বিএনপি ঘোষণা দিয়েছে উনি আগামী 1 বছর এইটা পাবেন। এটা গ্যাজেট হয়েছে কিনা আমি জানি না, এটা সরকারি নির্দেশ দিয়েছে কি জানি না, কিন্তু সরকারি প্রেস রিলিজ দিয়েছে, সরকার ঘোষণা করেছে, বলে দিয়েছে হ্যাঁ উনি এটা পাবেন, প্রজ্ঞাপন জারি করছে। প্রজ্ঞাপন জারি করেছেন। এখন এই প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন, পাবেন কি পাবেন, যেটা আগে ছিল, নতুন করে কোনো অর্ডার করেন নাই, অর্থাৎ এতে কোনো সরকারের আপত্তি নাই। এই বিষয়গুলো হয় যখন রাষ্ট্রে যারা থাকে তাদের এথিক্যাল ভ্যালুজ যখন থাকে না, যখন তারা নৈতিকতা স্খলনের দায়ী হয়। জন্য নৈতিকতা স্খলন নেতৃত্বের জন্য একটা বিশাল বাধা। আপনি যদি একজন এমপির একটা কোয়ালিফিকেশন দেখেন, সেখানে নৈতিকতা স্খলন হয়েছে কিনা, কোনো অপরাধের শাস্তি হয়েছে কিনা, এটা বিশাল গুরুত্ব বহন করে। এখানে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা কি দেখেছি, উনি কোনো বিষয়ে সরাসরি কথা বলেন নাই, উনি জাতির সঙ্গে আলোচনা করেন নাই। উনি 1.5 বছর দেশ চালিয়েছেন, আমরা কোথাও কোনো প্লাস মাইনাস মিলিয়ে উনি চালিয়েছেন, কখনো ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে, কিন্তু সবগুলোর পিছনে আমরা উনার একটা ব্যক্তি স্বার্থ বা প্রাতিষ্ঠানিক স্বার্থ আমরা দেখতে পেয়েছি। উনি এমন কোনো পদক্ষেপ নেন নাই যে পদক্ষেপটা বাংলাদেশের আপামর জনগণের কল্যাণ বা স্বার্থে নেওয়া হয়েছে। সবগুলো দেখবেন হয় উনার এনজিও বা হয় উনার গ্রামীণ ফোন, অথবা উনার ব্যবসা সংক্রান্ত বা উনার বন্ধু বান্ধব বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, দেশীয় হোক বিদেশি হোক, বিদেশি রাষ্ট্র হোক, যাদের সঙ্গে ওনার ব্যক্তি স্বার্থ আছে, তাদের পক্ষে উনি সকল সিদ্ধান্তগুলো নিয়েছেন। ওনার যে উপদেষ্টা পরিষদ ছিলেন, আমরা আশা করেছিলাম সেটা একটা বৈচিত্র্যময় উপদেষ্টা পরিষদ হবে, সেখানে সবাই এস স্যার হবে না, সেখানে যার যার মতামত নিয়ে চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা সেটাও দেখি নাই। আমরা অনেকে বাকবাকম করতে দেখেছি, টেলিভিশনে বা পত্র পত্রিকায় অনেক বড় বড় কথা বলতে দেখেছি, কিন্তু কোনো বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে মতনৈক্য হইতে দেখি নাই। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব যে এজেন্ডা নিয়ে আসছেন,
সেই এজেন্ডাকে ওনারা এগ্রি করে আসছেন। এটা একটি অন্তর্বর্তী সরকার বলেন আর নর্মাল সরকারে বলেন মন্ত্রী পরিষদের কাছে কাম্য নয়। এটা গণতান্ত্রিক ভ্যালুস, গণতান্ত্রিক প্র্যাকটিসের সঙ্গে যায় না, সংসদীয় পদ্ধতি সরকারের সঙ্গে তো যায় না। এখানে ডাইভার্সিফিকেশন অফ থট এন্ড ডাইভার্সিফিকেশন অফ অ্যাটিটিউড, ডাইভার্সিফিকেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ সকলের ব্যাপারে বৈচিত্র্য থাকতে হবে। সবাই এক স্বার্থে ক্যাবিনেট মিটিং এ বসবে না, সবাই এক ধরনের, এক কোয়ালিফিকেশন, এক যোগ্যতার মানুষ বসবে না। এখানে একটা ভীষণ একটা বড় আঙ্গিকে বিভিন্ন মতভেদ থাকবে, বিভিন্ন মত পার্থক্য থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে, কিন্তু সবগুলো দেশ এবং রাষ্ট্রের স্বার্থে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এটা হলো স্পিরিট অফ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। ইট ইজ স্পিরিট অফ দি পার্লামেন্ট সিস্টেম অফ কি বলে স্টেটক্রাফট। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আমরা সব স্বৈরতন্ত্রে বিশ্বাস করি, আমরা ব্যক্তিগতভাবে আমরা এককেন্দ্রিক শাসন পছন্দ করি, আমরা সবকিছুতেই আলোচনাকে প্রাধান্য দেই না, আমরা সবকিছুকেই নির্দেশনা কামনা করি। এই নির্দেশনা কামনা করি বলে আজকে আমাদের এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা বেটার অল্টারনেটিভ চেয়েছিলাম। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে বা পরিবর্তন আনতে যে বিপ্লবটা হয়েছিল, আমরা বিপ্লবটাকে ইতিবাচক সমাপ্তি চেয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের পুরো সরকার বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে প্রবঞ্চিত করেছে এবং সেই বিপ্লবটাকে প্রতি বিপ্লবে রূপান্তরিত করেছে এবং প্রতি বিপ্লবের মাধ্যমে আজকে বিপ্লবটাকে, বিপ্লবের ইচ্ছাটাকে, বিপ্লবের চেতনাকে, বিপ্লবের কামনাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ফলে আজকে দেখেন, আজকে পুনিয়া ডিপ ফ্রিজে জুলাই সনদ কথাটা বলছেন। এখন তো ডিপ ফ্রিজে যাওয়ার আগে তো এটাকে তো আগে প্যাক করতে হবে, প্যাক করার পরে ডিপ ফ্রিজে পাঠায়। তো ডিপ ফ্রিজ তো হঠাৎ করে ঢুকায় দেওয়া যায় না। কাজে তোমার এই হেডলাইনের সঙ্গে বলছি, এখানে একটা ভ্যাকুয়াম রয়ে গেছে। জুলাই সনদ এখনো ডিপ ফ্রিজে যাওয়ার মতো প্যাকিং হয় নাই। হাইকোর্টে মামলা হলেই সিদ্ধান্ত হয়ে যাবে। আজকে বিএনপি অত্যন্ত নৈতিকতার প্রশ্নে বিএনপি আজকে দারুণ ভাবে হেরে গেছে। হয়তো আমার বিএনপি বন্ধুরা, আমার অতীত বন্ধুরা পছন্দ করবেন, তারা মনে করবেন আমি হয়তো আবারও বিরোধিতার জন্য বিরোধিতা করছি। আজকে এই মামলাটার পিছনে সময় নষ্ট করে এবং এই মামলাটা হইতে দিয়ে আজকে বিএনপি কোর্টের প্রাধান্য, আদালতের প্রাধান্য প্রমাণ করতে গিয়ে আজকে দেশমাতা খালেদা জিয়াকে যে দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছিল সেটার বৈধতা দিয়ে দিল। আদালত যদি আজকে ওই গণভোটকে না বলতে পারে, সেটাই যদি আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণকে মেনে নিতে হয়, তাহলে দেশমাতা খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে জেল দেওয়া আদালতের এখতিয়ার ছিল। আজকে বিএনপি স্বীকার করে নিল ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশমাতা খালেদা জিয়াকে সপরিবারে উচ্ছেদ করার যে রায় বিচার বিভাগ দিয়েছিল, সেই রায়ের বৈধতা বিএনপি আজকে মেনে নিল। আজকে যে বিচারক, সুপ্রিম কোর্টে যে বিচারক ওই সাংবিধানিক ধারাবাহিকতা, ওই কি বল কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন সংবিধানে দেওয়া হয়েছিল, সেটা যে বাশার সাহেব যে দৃশ্যতাপূর্ণভাবে বাতিল করেছিল, তার সেই দৃশ্যতাপূর্ণকে আজকে বৈধতা দিয়ে গেল। আজকে যদি বর্তমান কোর্ট যদি জুলাই সনদকে অস্বীকার করতে পারে, যদি বাধা দেওয়াটাকে বৈধ হইতে পারে, তাহলে বাশার সাহেবের সেই দায়, সেই রায় ঐতিহাসিক রায়, সেই রায়কে বিএনপি মেনে নিল। আপনি বুঝেন আর না বুঝেন, এটার ভিতর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার চেষ্টা করেন বা না করেন, সেটা আপনার বিষয়। কিন্তু জাতির সামনে এটা পরিষ্কার হয়ে গেল, সেই জাস্টিস যে সিদ্ধান্ত দিয়ে গেছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, যে আদালতের এখতিয়ারকে আপনি বৈধতা দিয়ে দিলেন। আজকে আদালতের এই মোশনের মাধ্যমে, আদালতের এই রুল লিস্টের মাধ্যমে
প্রমাণিত হলো যে আদালত ক্ষমতা অনেক অপরিসীম, রাজনীতির উপরে আদালত ক্ষমতা রাখে। ফলে আমি বলবো এটা এই বর্তমান সরকারের, বিএনপির বিশেষ করে নৈতিক পরাজয় হয়েছে। আজকে দেশমাতা খালেদা জিয়া আইনগতভাবে অপরাধী, শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিয়ে গেছে, সেটা শেখ হাসিনার উদারতা। আজকে শেখ হাসিনা এখানে প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে। এখানে শেখ হাসিনা আজকে নৈতিকভাবে বিএনপির চেয়ে ভালো অবস্থানে চলে যাচ্ছে, কিন্তু দেশমাতা খালেদা জিয়াকে আজকে একজন অপরাধী হিসাবে এই বিচারকদের সিদ্ধান্ত দিয়ে গেছে, এটাকে বৈধতা দেওয়া হয়েছে। আজকে সংবিধান যে বাতিল করা হয়েছিল সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, সেই রায়কে বৈধতা দেওয়া হয়েছে। আজকে যে দেশমাতা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িতে থেকে অবৈধ উচ্ছেদ করা হয়েছিল সেইটার বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি দুঃখিত, আমি ক্রুদ্ধ। আজকে আদালতের রায়ে আমি বিক্ষুব্ধ। আজকে আদালতের এখতিয়ার এক্সারসাইজ করতে গিয়ে সরকার যেটা করেছে এটাকে আমি ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করতে চাই। এটাকে আমি জুলাই সনদের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে, অর্থাৎ আমাদের যে চেতনার বিপ্লব, জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা, জুলাই বিপ্লবের সঙ্গে প্রবঞ্চনা, জুলাই বিপ্লবের সঙ্গে মুনাফিকি করা হয়েছে। যারাই করেছেন, যারাই এদের সঙ্গে জড়িত আছেন, যারা এটা নিয়ে আলোচনা করছেন, যারা এদের পক্ষে বলছেন, তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, তারা প্রবঞ্চক, তারা বিশ্বাসঘাতক, তারা জনগণের সঙ্গে মুনাফিকি করেছে। তারা ভালো উদ্দেশ্য ভালো নয়, তাদের উদ্দেশ্য ডক্টর ইউনূসের চেয়ে জঘন্য। তাদের উদ্দেশ্য ক্ষমতা কুক্ষিগত করে রাখা, তাদের উদ্দেশ্য নিজের ইচ্ছা মতো দেশকে পরিচালিত করা, যার জন্য সংগ্রাম অতীতে হয়েছে, আবারও আগামীতে হবে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। অতীতের সকল সরকারকে বলেছি, আজকেও বিনয়ের সঙ্গে এই সরকারকে বলতে চাই, আবারও পুনরাবৃত্তি করতে চাই, এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি হুমায়ুন আহমেদের সেই বক্তব্যটাকে, উক্তিটাকে আমি শ্রদ্ধা করে আবার স্মরণ করাই দিতে চাই সবাইকে। ধন্যবাদ। পূর্ণিয়া, এই ক্ষেত্রে কি আমি একটু বলতে পারি? ওরাই বলে, একটু কেন ওরাই বলে। আমি আপনাদের কাছে আইন আদালতে ঘোরাফেরা করেন এবং জুলাই সনদ দিয়ে আমি সম্প্রদায়ের কাছে আমি আসলে আমি বুঝতে পারছি যেটা আক্তার ভাই তো আসলে দেখেন, উনি একজন সাবেক সেনা কর্মকর্তা, উনি সাবেক সংসদ সদস্য, উনি রাজনীতিবিদ, উনি ব্যবসায়ী, উনি আমাদের শ্রদ্ধেয়। যার ফলে আক্তার ভাই যে আবেগ দিয়ে যে বিষয়টা বললেন, এটার সঙ্গে আমি সম্মানের সঙ্গে কিছু দ্বিমত পোষণ করতেছি। এই ক্ষেত্রে যে প্রথমত হচ্ছে, এটার সঙ্গে আসলে বিএনপির কোনো সম্পৃক্ততা আমি দেখি নাই। আমি আদালতে যে মামলাটা, এটা এই জনস্বার্থে কয়েকজন আইনজীবী এই রিটটা করেছেন, তাদের রিট করার বেসিক কিছু গ্রাউন্ড রয়েছে। প্রথমত হচ্ছে, দেখেন, আপনি কিন্তু 24 জুলাই এটা বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, যে প্রক্রিয়াই হোক, বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর ইন্টারিম সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা কিন্তু আদালতের মতামতের আলোকেই কিন্তু ওনারা দায়িত্ব নিয়েছেন। ওনারা কিন্তু সাংবিধানিকভাবে দায়িত্ব নেন নাই। আক্তার ভাই, আমার প্রথম কথা হচ্ছে এটা যে ডক্টর ইউনূসের সরকার সাংবিধানিক সরকার ছিল না। আদালত, সর্বোচ্চ আদালত, হ্যাঁ সাংবিধানিক সরকার ছিল না, কিন্তু কোনো আমি একটু আজকের প্রসঙ্গটা সম্পর্কে আসি। তথ্য দিন না, অসত্য তথ্য দিন না। না, অসত্য তথ্য না, আমি যেটা সাংবিধানিক সরকার ছিল না, আদালতের রেফারেন্সের মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। আর্টিকেল 106 দেখাতে পারবেন, আদালতের রেফারেন্সে দেখাতে পারবেন। ইউনূস সাহেব তো দেখাইয়েছেন, সবাই তো দেখা গেছে। কোথায় দেখছেন? ওনারা তো বলছেন না, যদি আদালত, আপনি তো একটু আগে বললেন যে ইউনূস সাহেব যে প্রবঞ্চকতা করেছে, সে তার নিজের অবস্থান করেছে, আপনি তো বললেন। এখন ইউনূস সাহেব ভালো হয়ে গেল গা?
ইউনূস সাহেব যদি জুলাই সনদ না থাকে, জুলাই সনদ যদি না থাকে, তাহলে ইউনূস একটি অবৈধ সরকার। না না না, জুলাই সনদ তো পরে আসছে। আপনার এর আগে তো আগে সরকার তো গঠন করা হয়েছে, এই গঠনটা তো জুলাই সনদের পরে, না 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 সরকার জুলাই বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে, সেটাই সনদ আকারে পরিবর্তিত হয়েছে। না 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 আখতার ভাই, না না জুলাই সনদের আলোকে সরকার গঠিত হয় নাই। জুলাই সনদ পরে হয়েছে। জুলাই সনদটা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে 2025 সনে এসে, কিন্তু জুলাই সনদ কি? জুলাই সনদ হলো ওই 2024 সনের জুলাই যে বিপ্লবটা হয়েছে সেটার ধারাবাহিকতাকে নিয়ে এসে জুলাই সনদ রচিত হয়েছে। সেটা অনুমোদন আছে কিনা এটাই গণভোটে দেওয়া হয়েছে। সাংবাদিকতা পয়েন্টে, ব্যক্তিগত পয়েন্টে কথা বলতে পারেন, কিন্তু আমাদের রাজনৈতিক স্ট্যান্ডটা পরিষ্কার। এটা আইন দ্বারা কোনোদিন বিভাজিত, আইন দ্বারা কোনোদিন বিচার হবে না। এটা সাংবাদিকের ভাষ্য হবে না, রাজনৈতিক ভাষ্য রাজনীতিবিদদের দ্বারা হবে। না না, কিন্তু রাজনীতিবিদ তো আর সংবিধান লঙ্ঘন করতে পারবে না। আমি একটু লঙ্ঘন না, রাজনীতিবিদ সংগত লঙ্ঘন না, রাজনীতিবিদরা সংগত ছুড়ে ফেলে দিতে পারে। একমাত্র রাজনীতিবিদদের পারে সংবিধান লেখন, পুনর্গঠন, পরিবর্তন, বাতিল একমাত্র রাজনীতিবিদরা করতে পারে। না না, লেখন নির্বাচিত হয়ে যায় অথবা নেশন অফ ডক্ট্রিন অনুযায়ী বাইরে বসে করতে পারে। এই জিনিসটা মনে রাখতে হবে ভাইয়া। রাজনীতিবিদ কোন পেশাজীবী নয়, কিন্তু রাজনীতিবিদ পেশাজীবী নয়। রাজনীতিবিদ তো এমন কোন কাজ করতে পারবে না যেটা আমার রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ হয়ে যাবে। এটা তো করা যাবে না। রাষ্ট্রটা আপনার হওয়ার নাই, রাষ্ট্র আগে রাজনীতিবিদদের তৈরি করবে, তারপর রাষ্ট্র আপনার হবে। আপনার রাষ্ট্রের তো একটা ক্ষুদ্র এলিমেন্টস, আপনার রাষ্ট্রের তো এখন কোন ইনগ্রেডিয়েন্টস না, এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস না। আক্তার ভাই প্লিজ একটু শুনেন। আজকের যে রিটের ঘটনাটা আপনি যেভাবে বিএনপি কে দায়ী করছেন বা যেভাবে বলছেন যে বিএনপির নৈতিকতা, আমি এখানে বলতেছি এখানে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। আমি আদালতে দেখি নাই, আমি বিএনপি কে ডিফেন্ড করতেছি না। আমি এজ এ জার্নালিস্ট হিসেবে আপনি বিএনপির পক্ষে সাফাই গাওয়ার তো সন্দেহজনক। না 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 ঘটনার লোক হয়ে আপনি সরি না না না, আমি আওয়ামী লীগ ঘটনার লোক না, আমি একজন সাংবাদিক। সরি, আমরা আপনার মতো রং পাল্টাই নাই আক্তার ভাই, আমরা আপনার মতো রং পাল্টাই নাই, আমি আওয়ামী লীগ ঘটনা না। সরি টু সে, আমি একজন প্রফেশনাল সাংবাদিক, আমি আদালতে সাংবাদিকতা করে, আদালতে যা হয় তার কথা আমি বলছি। আমি এখন আপনি বলবেন যে বিএনপির নৈতিক স্খলন হয়েছে, এটা বলতে পারবেন না। কারণ হচ্ছে কি, আদালতের কথা বলেন কিন্তু আপনি আদালতের কথা বলেন কিন্তু ইন্টারপ্রিটেশন দেওয়ার ক্ষমতা তো আপনার নাই। আপনি আমি আদালতের কথাটাই বলি, কিন্তু আমি আদালতের কথাটাই বলি, এখতিয়ার আপনার নাই। মানে ভাইয়া সাংবাদিক বলি, আদালতের বক্তব্যটা খণ্ডন করার এখতিয়ার আপনার নাই। আমি বলছি না তাহলে আদালতে কি হয়েছে, রিটটা কি, এটা আগে শুনেন। আপনার কাছ থেকে আমি নিব, কিন্তু আমি রাজনীতি বিষয়ে যে ইন্টারপ্রিটেশন দিব সেটা সাংবাদিক হিসাবে আপনি এর পক্ষে বিপক্ষে বলার অধিকার রাখেন না। এখানে প্রচার করতে পারেন অথবা প্রচার নাও করতে পারেন। এখানে আক্তার ভাই, এখানে আজকের যেহেতু এটা একটা আলোচনা টক শো, এখানে আমি সাংবাদিক হিসাবে আমি আদালতের বিষয়টা তুলে ধরবো, আর এখানে আমার মতামত দেওয়ারও এখতিয়ার রয়েছে। কারণ এখানে যেহেতু এটা একটা আলোচনা, এখানে আমার দুইটা বৈশিষ্ট্য এবং দুইটা চেতনা থাকবে। কিন্তু আমি কোনো মিথ্যা বলতে পারবো না, আমি মিথ্যা অসত্য তথ্য উপস্থাপন করতে পারবো না জাতির সামনে। আমি বলতেছি, আপনি শুরু থেকে যদি শুনেন, কিন্তু আপনি বিশ্লেষণ দিতে পারবেন না, আপনি সত্যটা উদ্ঘাটন বলবেন, আপনি বিশ্লেষণ দিতে পারবেন না। আমি যখন রিপোর্ট করব, আমি যখন লিখবো, তখন আমি আমার মতামত দিব না। কিন্তু এখানে কিন্তু আমি লিখতে আসি নাই, এখানে আমি আলোচনা হিসেবে এসেছি, এখানে আমি মতামত দিব, এখানে আমি মতামত দিব। আমি আপনাকে সেই মতামত দেওয়ার অধিকার দিব না। আপনি একটি শব্দ দূরে কথা, একটি অ্যালফাবেটও আপনি যোগ করতে পারবেন না। যা বলবে আপনি তাই প্রকাশ করবেন। সেটা তো না, এখানে যদি আমি না, এখন উনি তো আমার বক্তব্যকে ডিফার করার অধিকার ওনার আছে, কিন্তু আমি তো আমার বক্তব্য ওনার জন্য দিয়ে নাই,
উনি একজন সাংবাদিক। উনি আমার বক্তব্যটাকে প্রচার করতে পারেন, প্রকাশ করতে পারেন, কিন্তু এর সঙ্গে এগ্রি বা ডিসএগ্রি কোনোটাই করতে পারেন না। না এই আলোচনায় আমি আপনার এই আলোচনায় আমি এগ্রি ডিসএগ্রি করবো তো, কারণ এখানে তো আমি আলোচনার জন্য এসেছি, এখানে তো আমি আপনাকে সংবাদ সংগ্রহের জন্য আসি না। আপনি তো সংবাদটাকে আপনার মতো করে তুলে ধরার চেষ্টা করছেন, আপনি সংবাদটা তো আপনার মতো করে তুলে ধরার চেষ্টা করছেন। না আমি আক্তার ভাই, আমি এখানে কিন্তু সংবাদ পাঠ করতে আসি নাই, আমি কিন্তু এখানে সংবাদ পাঠ করতে আসি নাই, আমি এখানে আলোচনা করতে এসেছি, এখানে আমার মত দিব এবং সত্য ঘটনাটা তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু আমি সংবাদ পাঠ করতে আসি নাই, তারপর আমি আপনার সঙ্গে এখানে দ্বিমত করব। এই জন্য আমিও আপনার সঙ্গে আলোচনা করছি, আপনি সত্যটা তুলে ধরছেন না, এইটাই আমি বিনীতভাবে বলছি। তাহলে আপনি আমাকে সুযোগ দেন, আপনি বলেন, আমি শুনবো। আপনি সুযোগ দেন।